আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশে সফর করে গেলেন আমেরিকার বিশেষ দূত। বিশেষ দূত বলতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। তিনি আসলেন, ছোট্ট একটি সংক্ষিপ্ত সফর করলেন, বাংলাদেশের বিএনপির সাথে কথা বললেন, বিএনপির পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বললেন প্রধানমন্ত্রীর সাথে, কথা বললেন ভারতীয় রাষ্ট্রদূতের সাথে, এবং অনেকেই বলছেন কথা হয়েছে আওয়ামী লীগের বিশেষ প্রতিনিধির সাথেও। এখন বাংলাদেশের বিএনপিকে কি বলেছে সার্জিও গোর, ভারতের রাষ্ট্রদূতকে কি বলেছেন সার্জিও গোর, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আর তার পাশাপাশি যেই সংগঠনের কার্যক্রম নিষেধ করে দেওয়া হয়েছে বাংলাদেশে, সেই সংগঠনের কোনো দূতের সাথে, বিশেষ কোনো প্রতিনিধির সাথে কি কথা হলো, সেটা কিন্তু অনেকেই আপনারা জানতে চাচ্ছেন। তো এই বিষয়গুলা একটি প্রোগ্রামের মধ্যে শেষ করা সম্ভব হবে বলে আমি মনে করি না, কারণ এটি একটি বড় বিষয়। প্রথমত, বিএনপির সাথে যে কথা হয়েছে, বিএনপিকে বলে দিয়ে গেছে যে তোমরা যদি চীনের সাথে আর কোনো রকমের সখ্যতা তৈরি করো, ওই পদ্মা ব্যারেজ নামে যে ব্যারেজ দিতে চেয়েছ সেটা নিয়ে যদি কোনো কার্যক্রম চালাও, অথবা চীনের কাছ থেকে যদি কোনো সায়েন্টিফিক ইকুইপমেন্ট ক্রয় করো, তাহলে কিন্তু তোমাদেরকে লাল কার্ড দেখানো হবে। অর্থাৎ বাংলাদেশের ক্ষমতাই হলো তারেক রহমান, এইটাকে ডিকটেট করে আমেরিকা থেকে। আমেরিকার কথার বাইরে ডান দিকে, বাম দিকে, উত্তরে বা দক্ষিণে, সামনে বা পিছনে ফিরে দাঁড়ানোর কোনো অবস্থা তারেক রহমানকে রাখেনি। এখন তারেক রহমান একটি পুতুলের মতো, শুধু বলেছে তুমি যা খেতে চাও খাও, যা কামাতে চাও কামাও, বাংলাদেশটাকে রাষ্ট্র না বানিয়ে যদি একটি এন্টারপ্রাইজ বানাইতে চাও, অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠান বানাতে চাও, সেটাও বানাও, কিন্তু আমাদের কথার বাইরে যেতে পারবা না। এখন খেয়াল করে দেখেন, একটি স্বাধীন দেশ, ৩০ লক্ষ মানুষের জীবন, ২.৫ লক্ষ নারীর ইজ্জত, ১ কোটি মানুষের দেশান্তর, হাজার হাজার মানুষের ৯ মাসের প্রত্যক্ষ যুদ্ধের ফল, এবং ২৩ বছরের বহু আন্দোলন সংগ্রাম, যুক্তফ্রন্ট, শিক্ষা আন্দোলন, ৬ দফা আন্দোলন, গণ অভ্যুত্থান ৭০-এর নির্বাচন, তারপরে ৭১-এর মহান মুক্তিযুদ্ধ। এই দীর্ঘ সময়ে আমাদের যে দাবি ছিল স্বনিয়ন্ত্রণ, অর্থাৎ আমাদের দেশ আমরা নিয়ন্ত্রণ করব, সেই দাবিটা নিয়েই কিন্তু আমাদের আন্দোলনটি সামনে গিয়েছিল। একটা সময় মানুষ মরণপণ লড়াই করে এই দেশটিকে স্বাধীন করেছিল। আর এই দেশ স্বাধীনতার যে নেতৃত্ব, সেই নেতৃত্বটি দিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর নেতৃত্বে, তাজউদ্দিনের নেতৃত্বে, মনসুর আলীর নেতৃত্বে, নজরুল ইসলামের নেতৃত্বে, কামরুজ্জামানের নেতৃত্বে, এবং আরো অনেক মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে। এই যে একটি দেশ, এই দেশটি স্বাধীনতার পর ৫৪ বছরে দক্ষিণ পূর্ব এশিয়াতে যে কটি দেশ মাথা উঁচু করে আত্মসম্মান নিয়ে দাঁড়িয়েছিল, সেই দেশের মধ্যে বাংলাদেশ হচ্ছে তার অন্যতম দেশ। কারণ আপনারা যদি পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, মিয়ানমার এবং ভারতের দিকে তাকান, ভারতের পরে পরেই যেই অবস্থানটি তৈরি হয়েছিল সেটি বাংলাদেশের অবস্থান। এখন বাংলাদেশকে বিড়ালের মতো করে ধমক দেয় আমেরিকা, ধমক দেয় পাকিস্তান, ধমক দেয় মধ্যপ্রাচ্যের দেশ। এর কারণটা আপনারা সহজেই বুঝতে পেরেছেন। অযোগ্য লোককে যখন ক্ষমতায় বসানো যায়, তখন তাকে যা বলানো দরকার তাই সে বলেন। এবং আপনারা জানেন, মির্জাফর যখন ব্রিটিশ সেনাপতি রবার্ট ক্লাইভের কাছে ক্ষমতাটি তুলে দেয়, তখন মির্জাফরকে বসানো হয়েছিল পুতুল নবাব হিসেবে, কিন্তু মূল ক্ষমতাটি কিন্তু চলে গিয়েছিল ব্রিটিশ কোম্পানির হাতে। ঠিক তেমনি বাংলাদেশে সেই রকম একটা পরিস্থিতি এখন তৈরি হয়েছে। তো যাক, সে কথা, ভারতের রাষ্ট্রদূতের সাথে তিনি দেখা করলেন বাংলাদেশে বসে। খেয়াল করে দেখেন যে আমেরিকার প্রেসিডেন্টের বিশেষ দূত বাংলাদেশে এসছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন, বাংলাদেশের অথরিটির সাথে কথা বলবেন, কিন্তু তিনি ভারতের
রাষ্ট্রদূতের সাথেও কথা বলেছেন। কি কথা হলো তার সাথে, তিনি কি বলেছেন খেয়াল করে দেখেন। ভারতের কি চায় এই দক্ষিণ পূর্ব এশিয়াতে, আর আমেরিকা কি চায়, এই দুইটার মধ্যে একটা ফারাক রয়ে গেছে। আমেরিকা কি চায়? আমেরিকা চায় যে বার্মাকে ভেঙে আরেকটি নতুন দেশ করা। এটি কিসের দেশ? এই দেশটি হবে একটি বাফার স্টেট। এই বাফার স্টেট থাকবে মূলত আমেরিকার নিয়ন্ত্রণে। বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ নেবে তারা, এখান থেকে তেল উৎপাদন করবে তারা, গ্যাস উৎপাদন করবে তারা। এই বঙ্গোপসাগর যে অবারিত সম্পদের সমাহার, এই সম্পদের দখল নিবে আমেরিকা। খেয়াল করে দেখেন আমেরিকা এটা কেন চায়। আমেরিকা চায় এই কারণে, এই দক্ষিণ পূর্ব এশিয়া হচ্ছে আগামী দিনের যে পৃথিবী, এই পৃথিবী তাকিয়ে আছে দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে। আমাদের এশিয়ার এই কোনায় একদিকে চায়না, আরেকদিকে ভারত, আরেকদিকে জাপান, ইন্দোনেশিয়া বিশাল জনগোষ্ঠী, বাংলাদেশের বিশাল জনগোষ্ঠী, মিয়ানমার, থাইল্যান্ড, বাংলাদেশ। এই অঞ্চলটা একটা গোল্ড মাইন। কারণ পৃথিবী যত এগুচ্ছে, উন্নত বিশ্বগুলো, তাদের কিন্তু উন্নয়ন করার জায়গা আর বাকি নেই। এখন ওই জায়গায় জনসম্পদ অনেক বেশি এবং তাদের অর্থনীতির সাইজও বিশাল। বাংলাদেশ একটি ছোট দেশ হলেও আমাদের অর্থনীতি বিশ্বের 30তম অর্থনীতি, ভারতের অর্থনীতি বিশ্বের 5মতম অর্থনীতি, জাপানের অর্থনীতি বিশ্বের 4র্থতম অর্থনীতি, চায়নার অর্থনীতি বিশ্বের 2য় অর্থনীতি। তার মানে হচ্ছে পৃথিবীর যে 5টি বড় অর্থনীতি, এই 5টি বড় অর্থনীতির 3টি কিন্তু আমাদের এশিয়ার এই কোনায়, এবং বঙ্গোপসাগর সম্পদের ভান্ডার। এখন এই জায়গায় কোনো না কোনোভাবে আমেরিকাকে একটি ঘাঁটি করতে হবে। এই জায়গায় কোনো না কোনোভাবে মধ্যপ্রাচ্যের মতো একটি রাষ্ট্র তাদের তৈরি করতে হবে, যেই রাষ্ট্রে বসে তারা এই দক্ষিণ পূর্ব এশিয়াতে বসে ভারতকে কন্ট্রোল করবে এবং চায়নাকে কন্ট্রোল করবে, বাংলাদেশকে কন্ট্রোল করবে, মিয়ানমারকে কন্ট্রোল করবে, থাইল্যান্ড, ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, ক্যাম্পোসিয়া, লাওস এবং এই অঞ্চলে আরও যেই সব রাষ্ট্র রয়েছে তাদেরকে কন্ট্রোল করবে। আর এই কন্ট্রোল করতে হলেই একটি সত্য নৌবহর ভারতের এই নাকের ডগায়, এই দক্ষিণ পূর্ব এশিয়ার এই কোনায় বঙ্গোপসাগরে এনে রাখতে হবে। খেয়াল করে দেখেন, যার কারণে ভারত এবং চায়নার মধ্যে যত দূরত্বই থাকুক, আমেরিকা যেন এই দক্ষিণ পূর্ব এশিয়ার এই কোনায় ঢুকতে না পারে, এই বিষয়ে কিন্তু এই দুটি রাষ্ট্রের মধ্যে একমত। খেয়াল করেন ব্রিক্স নামে যে সংগঠনটি করেছে, এই সংগঠনটি করার মূল উদ্দেশ্য ছিল ডলারের বিকল্প একটি মুদ্রা তৈরি করা, যাতে করে আমেরিকা সারা পৃথিবীতে ওই ডলার দিয়ে ব্যবসা করতে না পারে। সেই কারণে এই ব্রিক্সের জন্ম হয়। এখন এই ব্রিক্সের জন্ম হওয়ার পরে খেয়ালটা আপনি করে দেখেন যে চায়না এবং ইন্ডিয়া দুইটা শত্রু রাষ্ট্রের মতো, কিন্তু ব্রিক্সে আবার তারা কিন্তু এক। তাহলে দেখেন তারা শুধু শত্রু নয়, শত্রু শত্রু যত খেলাই চলুক, ভেতরে ভেতরে চায়নার সাথে কিন্তু ভারতের একটা বিষয়ে ঐক্য আছে। সেই ঐক্যটা হলো মানে আমেরিকা যেন এই দক্ষিণ পূর্ব এশিয়াতে এসে কোনোভাবে ঘাঁটি করতে না পারে। পাকিস্তান তো আমেরিকার জন্য রইলই, কিন্তু পাকিস্তান দিয়ে আমেরিকার হবে না। কেন হবে না? বঙ্গোপসাগরের সাথে পাকিস্তানের কোনো কানেকশন নেই। পাকিস্তানের কানেকশন হচ্ছে আরব সাগরের সাথে। আরব সাগরে অসংখ্য দালাল আমেরিকার রয়েছে, মধ্যপ্রাচ্যের দালালেরা আমেরিকাকে সেখানে ঘাঁটি দিয়েছে, বাড়ি দিয়েছে, ঘর দিয়েছে, জমি দিয়েছে, সব দিয়েছে। কিন্তু আমেরিকা যেটা পারেনি সেটা হলো বঙ্গোপসাগরে। শেখ হাসিনাকে কয়েকবার তিনি বলেছেন, আমেরিকা বলেছেন যে আপনি আমাদেরকে এখানে একটা ঘাঁটি দেন, আমরা আপনাকে যতদিন ইচ্ছা ততদিন ক্ষমতা রাখবো। আপনি আমাদেরকে বঙ্গোপসাগরটার এই ছোট্ট একটা দ্বীপ আছে সেন্ট মার্টিন, সেটা দেন, আমরা আপনাকে ক্ষমতায় কোনো ডিস্টার্ব করবো না। কিন্তু শেখ হাসিনা কি বলেছেন? আমার দেশ অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে স্বাধীন হওয়া একটি দেশ, এই দেশের স্বাধীনতার সাথে আমি কোনো কম্প্রোমাইজ করতে পারবো না। পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে, নতুন বলছি না, তিনি ক্ষমতা থেকে যাওয়ার 6 মাস আগেও তিনি বলেছেন। তাহলে খেয়াল করেন আমেরিকা এখন এই ভারতবর্ষে, এই বাংলাদেশে, এই মিয়ানমারে আসছে, এই জায়গায় ওই মিয়ানমারকে 2 খণ্ড করে এখানে আমেরিকার একটা বাফার স্টেট তৈরি করা, আরেকটা হচ্ছে বঙ্গোপসাগরে
তাদের এখানে একটি ঘাঁটি করা, যাতে ভবিষ্যতের চায়নাকে এবং ভারতকে, পাকিস্তানকে এবং বাংলাদেশকে, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান সহ এই অঞ্চলটাকে যেন তারা কাবু করে রাখতে পারে। এখন ভারত এটা চায় না। সেই কথাটি ভারত জানিয়ে দিলেন গৌরকে। ভারত জানালেন যে আমরা একদম সর্বত্রভাবে আমেরিকার কোনো ঘাঁটি বঙ্গোপসাগরে এটার তীব্র বিরোধিতা করি, এবং আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র বার্মা বা মিয়ানমার, এই রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতার প্রতি আমরা শ্রদ্ধা রাখি, এবং আমরা মনে করি এই দক্ষিণ পূর্ব এশিয়াতে এই রাষ্ট্রটিকে বাক করার যে নীল নকশা আমেরিকা করছে সেটাতে তারা সাপোর্ট করে না। এটা গেল ভৌগোলিক ভূরাজনৈতিক একটা অংশ। দ্বিতীয়ত তারা বললেন যে বাংলাদেশে আমাদের যে অবস্থান, আমরা এই বন্ধুপ্রতিম রাষ্ট্রের প্রতি আমাদের চাওয়া হচ্ছে এখানে ইনক্লুসিভ ডেমোক্রেসি চালু হতে হবে, অর্থাৎ প্রত্যেকটা রাজনৈতিক দল এখানে রাজনীতি করবে, এটা এই অধিকার থেকে যেন তিনি বঞ্চিত না হন। এই কথাটি মূলত শেখ হাসিনার উদ্দেশ্যে বলা, যে শেখ হাসিনা এই দেশের মাটি এবং মানুষের নেতা, এই দেশের বৃহত্তর জনগোষ্ঠী 1971 সালের নির্বাচন থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত যত নির্বাচন হয়েছে, সমস্ত নির্বাচন একসাথ করে আপনি যদি ভাগবাটোয়ারা করে দেখেন, তারপরেও দেখবেন যে আওয়ামী লীগের চাইতে বেশি মানুষের ম্যান্ডেট আর কোনো দল কোনো দিনে পায় নাই, পাবেও না। সুতরাং এই দেশ, এই মাটি, এই মানুষের সম্পর্ক হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে। সুতরাং আওয়ামী লীগকে এখানে রাজনীতি করতে দিতে হবে। এবং এই কথাটির পাশাপাশি ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে আমি একটি বিশেষ একটা সূত্রে আমি যে খবর পেয়েছি, তারা জানিয়েছে যে বাংলাদেশ আস্তে আস্তে তালিবানি কায়দার দিকে চলে যাচ্ছে, অর্থাৎ বাংলাদেশে যে ধর্মীয় মৌলবাদী গোষ্ঠী, এই গোষ্ঠী এখন এত শক্তিশালী হচ্ছে যে কোনো সময়ে বিএনপির মতো রাজনৈতিক দলকেও খেয়ে ফেলতে পারে। কারণ সাংগঠনিকভাবে বিএনপি একটি দুর্বল দল, এই দলকে যেই কোনো সময়ে জামাত, এনসিপির মতো জঙ্গি গোষ্ঠী যেই কোনো সময় ফেলে দিতে পারে। সুতরাং এইখানে যদি অসাম্প্রদায়িক চেতনার, অর্থাৎ গণতান্ত্রিক ধারা অথবা মানুষের যে রাজনীতি, এটাকে যদি বাঁচিয়ে রাখতে হয়, জঙ্গিবাদের উত্থান যদি ঠেকাতে হয়, মৌলবাদী গোষ্ঠীকে যদি এখানে যদি নির্মূল করতে হয়, তাহলে আওয়ামী লীগের মতো শক্তিকে রাজনৈতিক কার্যক্রম থেকে বিরত রাখলে সেটার ফল ভালো হবে না। এবং এই কথাটি ক্লিয়ারলি গৌরের কাছে পাঠিয়ে দিয়েছে ভারতীয় রাষ্ট্রদূত। আর বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রদূতের সাথে এই ঘরে বসে, বাংলাদেশের ভিতরে বসে আর কি কথা হতে পারে বলে আপনারা মনে করেন? খেয়াল করে দেখেন, ভারত একদিকে বন্দর ব্যবস্থায়, অর্থাৎ এখানে কোনো ধরনের ঘাটির বিরুদ্ধে কথা বলেছে, বার্মাকে ভাঙার ব্যাপারে বিরুদ্ধে কথা বলেছে, এবং বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান রোধের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে একটি ভূমিকার প্রয়োজনীয়তার কথা তারা তুলে ধরেছে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে গৌর আমেরিকায় গিয়ে এই খবরটি তার বসের কাছে, অর্থাৎ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তাকে বলতে হবে। তৃতীয়ত, বাংলাদেশ বর্তমান সময়ে আমেরিকার চাটুকার ভিত্তি করতে করতে এমন একটা পর্যায়ে গেছে, আপনারা শুনেছেন বাংলাদেশ, আমরা যে গম কিনি, চাল কিনি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, সেই তালিকায় আমেরিকা কখনো ছিল না। আমাদের তালিকায় ছিল ইউক্রেন, আমাদের তালিকায় ছিল রাশিয়া গমের জন্য, আমাদের তালিকায় ছিল আর্জেন্টিনা, আমাদের তালিকায় ছিল এই চালের জন্য ভারত, ভিয়েতনাম, পাকিস্তান, ফিলিপিন্স, এই সব রাষ্ট্র। এর কারণও আছে। কারণটা কি দেখেন, ভারত থেকে 1 মণ চাল কিনে বাংলাদেশে আনতে আমাদের যে খরচ হয়, জাস্ট ট্রাক ভাড়া, আর আমেরিকা থেকে 1 মণ চাল কিনে আপনি যখন 27,000 কিলোমিটার যখন আপনি ভ্রমণ করে নিয়ে আসবেন, সেই খরচটা অনেক গুণ বেশি। এবং আরো একটি কথা বলে রাখি, সাম্প্রতিক সময়ে এই আমেরিকাকে ঘোষ দেওয়ার জন্য, আমেরিকাকে খুশি রাখার জন্য বাংলাদেশ সরকার কি করেছে, আমাদের 15 বছর মেয়াদি 32 সাল পর্যন্ত একটি চুক্তি ছিল কাতারের সাথে, যেটা এলএনজি গ্যাস আমাদেরকে
প্রতি বছর আমরা কাতার থেকে আনতাম। 15 বছর মেয়াদি চুক্তি। সেই চুক্তি অনুসারে আমাদের স্ট্যান্ডার্ড সাইজের যে একটা সিলিন্ডার, এই সিলিন্ডার গ্যাসের দাম ছিল $11। তো বাংলাদেশি টাকায় সেটা 1200 বা 1300 টাকার মতো হয়, এবং শেখ হাসিনার সময় পর্যন্ত এটা এই দামেই মানুষ কিনেছে। আর শেখ হাসিনা চলে যাওয়ার পর এই বাংলাদেশে জঙ্গি আন্দোলনে অর্থায়ন করা পিটার হাসের যে কোম্পানি ছিল, পিটার হাসের কোম্পানি আছে একটা আমেরিকাতে, একটা কোম্পানির সে দালাল। ওই কোম্পানির সাথে এখন 15 বছরের না 17 বছরের মেয়াদে চুক্তি করেছে। সেই চুক্তি অনুসারে ওই যেটা কাতার থেকে আমরা এই $11 দিয়ে কিনতাম, সেটার দাম এখন হচ্ছে $44। খেয়াল করে দেখেন, কোথায় $11, কোথায় $44। 4 গুণ বেশি দামে আপনি এখন আমেরিকা থেকে আনছেন। তার মানে ওই 1200 টাকার বোতল এখন আপনি 4000 টাকা দিয়ে কিনবেন। তারপরেও আপনি গ্যাস পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? আমেরিকা থেকে যখন উড়োজাহাজে করে, হেলিকপ্টারে করে বা শিপে করে যখন একটা শিপমেন্ট হয়, 3 মাস সময় লাগে বাংলাদেশের বন্দরে এসে সেটা খালাস হইতে। 3 মাসে বাংলাদেশের অর্থনীতির দাপন কাপন হয়ে যায়। আর যদি আপনি মিডল ইস্ট থেকে কিনেন, এটার জন্য 7 দিন সময়ের ভেতরে আপনার বন্দরে জাহাজ চলে আসে। তাহলে খেয়াল করে দেখেন, একদিকে দাম বেশি, আরেকদিকে আমেরিকার থেকে আনতে খরচও বেশি। তারপরও আমরা এখন আমেরিকার থেকেই আনছি। গমের কথাও বললাম, এই আমাদের গ্যাসের কথাও বললাম। ঠিক এমনিভাবে বাংলাদেশ সমস্ত সেক্টরে যে অবস্থা যাচ্ছে, আমেরিকাও এখন শঙ্কিত হতে বাধ্য। কেননা অর্থনীতি যখন মাটির নিচে ঢুকে যাচ্ছে, যেই দেশের অর্থনীতি 7% জিডিপি ছিল, তার আগে যে আর গত 4 মাসে জিডিপি হয়েছে 2.22%। আপনারা খেয়াল করে দেখেন, কোথায় 7%, কোথায় 2.22%। ঠিক এইভাবে যদি চলতে থাকে, এই মৌলবাদী দ্বারা বেষ্টিত, এই জঙ্গিবাদী দ্বারা বেষ্টিত আমাদের এই ভূখণ্ডটি বিলীন হয়ে যাবে। তাই ভারতীয় রাষ্ট্রদূত আমেরিকাকে সেই কথাটি মনে করিয়ে দিয়েছে, এই দেশটি থাকলেই তো আপনারা ব্যবসা করবেন, আর এই দেশটি যদি না থাকে, মৌলবাদ যদি এখানে মাথাছাড়া দিয়ে উঠে, এই জঙ্গিরা যদি এই দেশটাকে ক্যাপচার করে, তাহলে আমেরিকার লোকদেরকে ধরে ধরে রাস্তায় ঝুলাবে। সুতরাং এখনই সময়, আপনারা আপনাদের কণ্ঠটি একটু উঁচু করুন, শেখ হাসিনার মতো মানুষকে দেশে আসতে দেন। ধন্যবাদ।